আজকের আলোচনায় থাকছে সর্বনাম এবং সর্বনামের শ্রেণীবিভাগ। আমরা ছোটবেলা থেকেই জানি যে বিশেষ্যর পরিবর্তে যেটা বসে সেটাই হচ্ছে সর্বনাম। তো সর্বনামের সংজ্ঞা যখন লিখবে এভাবেই লেখার চেষ্টা করবে যে বিশেষ্যর পরিবর্তে যা ব্যবহৃত হয় বা যা লেখা হয় তাকে সর্বনাম বলে। তবে একটা জিনিস শুধু জাস্ট তোমাদের বুঝতে হবে যে এই বিশেষ্য বলতে কিন্তু শুধু একটা শব্দ বোঝায় না। যেমন ধরো তানিয়া দ্বাদশ শ্রেণীতে পড়ে, সে পড়াশোনায় খুব মনোযোগী। এই যে এখানে তানিয়ার পরিবর্তে সে পড়ছে সেটা হচ্ছে সর্বনাম। আর তানিয়া বিশেষ্য, বিশেষ্যর পরিবর্তে সে ব্যবহার করছি আমরা। আবার যদি আমরা এভাবে লিখি যে আমাদের স্কুলের বিতার্কিকরা ঢাকা গেছে, তারা টিভি বিতর্কে অংশগ্রহণ করবে। তখন বিশেষ্য কোনটা বলো তো? আমাদের স্কুলের বিতার্কিকরা। এইখানে এই যে আমাদের স্কুলের বিতার্কিকরা পুরাটাই কিন্তু বিশেষ্য হিসেবে বাক্যে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি বিশেষ্য শব্দবন্ধ বা কয়েকটি শব্দ মিলে কিন্তু আসলে বিশেষ্যই বুঝাচ্ছে। আর এই বিশেষ্যর পরিবর্তে তারা ব্যবহার হচ্ছে তারাটা সর্বনাম। আবার কখনো, কখনো সম্পূর্ণ একটা বাক্য বা বাক্যাংশও কিন্তু বিশেষ্য হিসেবে ব্যবহার হতে পারে। যেমন পরিস্থিতি খারাপ হওয়ার পিছনে ওই লোকটিই দায়ী, তা বুঝতে আমাদের কারো বাকি ছিল না। এখানে যথারীতি তা হচ্ছে সর্বনাম। আর এই সর্বনামটা কোন বিশেষ্যের পরিবর্তে ব্যবহার হয়েছে লক্ষ্য করো তো? অবশ্যই একটা পুরো বাক্য বা আমরা বাক্যাংশ বলতে পারি এখানে যে পরিস্থিতি খারাপ হওয়ার পিছনে ওই লোকটিই দায়ী। এই সম্পূর্ণ বাক্যটি আমরা বিশেষ্য হিসেবে ধরে নিব এবং এর পরিবর্তে তা ব্যবহৃত হয়েছে। তবে পরীক্ষার খাতায় অবশ্যই তোমাদের এত জটিলভাবে চিন্তা করতে হবে না। সিম্পলি লিখবে যে বিশেষ্যর পরিবর্তে যা ব্যবহার হয় তাকেই সর্বনাম বলে। আর এখান থেকে অবশ্যই ২-১ টা উদাহরণ দিবে। খুব ভালো হয় যদি একটা উদাহরণ তুমি একটা বিশেষ্য বা কারো নামের পরিবর্তে দেখিয়ে দাও। আরেকটি উদাহরণে এই যে একাধিক শব্দ মিলেও যে আমরা বিশেষ্য চিন্তা করতে পারি, সেটার পরিবর্তে একটি সর্বনাম দেখাবে। তাহলে কিন্তু পরীক্ষককে খুব সহজেই ইমপ্রেস করা যাবে। এবার দেখি আমরা সর্বনামের শ্রেণীবিভাগটি কিভাবে লিখব। বিশেষ্য, বিশেষণ এগুলোর মতোই সর্বনামেরও কিন্তু নির্দিষ্ট কোনো শ্রেণীবিভাগ নেই। যে সর্বনামকে ৮ ভাগে ভাগ করা যায় বা ৫ ভাগে ভাগ করা যায়। একেক বই একেক রকমভাবে থাকতে পারে। তবে তোমরা যেটা করবে কথাটা এভাবে লিখবে যে সর্বনামের শ্রেণীবিভাগ নিম্নরূপ অথবা সর্বনামকে নিম্নলিখিত উপায়ে শ্রেণীবিভক্ত করা যায়। অর্থাৎ তুমি সরাসরি লিখবে না যে ৭ ভাগে ভাগ করা যায় বা ৮ ভাগে ভাগ করা যায়। তুমি এভাবে লিখতে পারো যে নিম্নলিখিত কয়েকটি ভাগে ভাগ করা যায়। এরপরে তুমি চেষ্টা করবে ৮ টি বা ৯ টি বিভাগ দেখাতে। আজকে আমি ১০ টি বিভাগ আলোচনা করব। তোমরা চেষ্টা করবে ১০ টিই মনে রাখার জন্য। বিশেষ করে ১ম কয়েকটি কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। আর বাকিগুলো ২-১ টা মিস দিলেও অসুবিধা নেই। চেষ্টা করবে সবগুলো মনে রাখার। তাহলে চলো আমরা কি, কি ভাগে ভাগ করতে পারি সর্বনামকে সেটা দেখি। ১ম টি হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম। আর লক্ষ্য করো এখানে কিন্তু এই শ্রেণীবিভাগ লেখা হলেও সরাসরি সংজ্ঞা নেই। অর্থাৎ ব্যক্তিবাচক সর্বনাম কাকে বলে এভাবে লেখা হয়নি। তোমরাও এভাবেই চেষ্টা করবে যে সবসময় যে আমরা সংজ্ঞাই দিব সেরকম না। যদিও এটার সংজ্ঞা হিসেবে লেখা যায় যে সর্বনাম দিয়ে ব্যাকরণিক পক্ষ বা পুরুষ নির্দেশ করে তাকে ব্যক্তিবাচক সর্বনাম বলে। তবে এভাবেও কিন্তু তোমরা লিখতে পারো সরাসরি সংজ্ঞা না দিয়ে শুধু এভাবে লিখে দিবে যে বাক্যে ব্যাকরণিক পক্ষ বা পুরুষ নির্দেশ করে। এখন ব্যাকরণিক পক্ষ বা পুরুষ কোনগুলো? এই যে উদাহরণে যেগুলো দেখতে পাচ্ছ আমি, আমরা, তুমি, তোমরা, সেই, তারা, তাহারা এইগুলোই হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম। অর্থাৎ এই ব্যাকরণের ভাষা বাদ দিয়ে তুমি যদি সোজা কথায় বুঝতে চাও তাহলে হচ্ছে ব্যক্তিকে বোঝায়। আর সেই ব্যক্তি অবশ্যই আমি, আমরা, তুমি, তোমরা এইরকম যেগুলো ব্যাকরণিক পক্ষ বা পুরুষ নির্দেশ করে। পুরুষ মানে এখানে পারসন আমরা যে ইংরেজিতে 3rd পারসন, 1st পারসন, 2nd পারসন বলি সেগুলো। পরেরটা হচ্ছে আত্মবাচক সর্বনাম। আর আত্মবাচক সর্বনাম হচ্ছে কর্তা নিজেই কাজটি করছে এমন ভাব প্রকাশ করতে যে সর্বনামগুলো ব্যবহার হয়। যেমন উদাহরণ দেখলে বুঝতে পারবে, সে নিজে অঙ্কটা করছে। এখানে সে এবং নিজে ২ টাই কিন্তু সর্বনাম। অথচ সে হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম আর নিজে অঙ্কটা করছে। দেখো বাক্যটাকে আমরা এভাবেও লিখতে পারতাম, সে অঙ্কটা করছে। কিন্তু এই যে সে নিজেই অঙ্কটা করছে, এই ভাবটাকে গুরুত্ব দেওয়ার জন্যই কিন্তু আমরা এই যে নিজেই বা নিজে, নিজে, স্বয়ং এই শব্দগুলো ব্যবহার করি। তো এইগুলোই হচ্ছে আত্মবাচক সর্বনাম, যেগুলো দিয়ে বোঝায় যে কর্তা নিজেই কাজটি করছে। পরে আছে নির্দেশক বা সামীপ্যবাচক সর্বনাম। বক্তার কাছ থেকে কোনো কিছুর নৈকট্য, দূরত্ব বা অপ্রত্যক্ষ বা পূর্ববর্ণিত বস্তু নির্দেশ করে। যেমন এরা, এই, এটি, ও, ওই এই শব্দগুলো দিয়ে আসলে আমরা কি বোঝাতে চাই?
যে বক্তার কাছ থেকে সেগুলো কাছে আছে নাকি দূরে আছে। কাছে থাকলে আমরা বলি, "এই বইটি দাও।" দূরে থাকলে বলি, "ওই বইটি দাও।" এই যে নৈকট্য বা দূরত্ব প্রকাশ করতে যে শব্দগুলো আমরা বলি, এ, ওই, এরা, ইনি, উনি, এগুলোই হচ্ছে নির্দেশক বা সামীপ্যবাচক সর্বনাম। অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম হচ্ছে যে সর্বনামগুলো অনির্দিষ্ট কিছু বোঝায় বা সরাসরি আমরা বলতে পারি না যে সে এই কাজটি করছে। আমরা যখন জানি না যে কে কাজটি করছে তখন কি বলি যে কেউ একজন করেছে। এই যে কেউ বা কোথাও বা কিছু যেগুলো আসলে নির্দিষ্ট কাউকে বোঝায় না, অনির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা জায়গা প্রকাশ করে বা পরিচয়হীন কিছুকে উল্লেখ করতে আমরা এই শব্দগুলো ব্যবহার করি। যেমন কোথাও তাকে খুঁজে পাওয়া গেল না। কোথাও হচ্ছে অনির্দিষ্ট একটা জায়গা বোঝাচ্ছে অর্থাৎ নির্দিষ্ট কোনো জায়গা কিন্তু এখানে নেই। অথবা কেউ তাকে ডেকে নিয়ে গেল। কেউ একজন তাকে ডেকে নিয়ে গেল যাকে আমি চিনি না। এই কারণে অনির্দিষ্টতা বোঝাচ্ছে বা পরিচয়হীন তাকে বোঝাতে কেউ শব্দটা ব্যবহার করা হচ্ছে। প্রশ্নবাচক সর্বনাম কোনগুলো? এটা খুবই সহজ। যে সর্বনাম দিয়ে প্রশ্ন করা হবে যেমন কাকে, কিসে, কে, কি, কি, কোন, কার এগুলো হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম। সাধারণত প্রত্যক্ষ বা পরোক্ষ প্রশ্ন করতে এগুলো ব্যবহার করা হয়। সংযোগবাচক সর্বনাম হচ্ছে ২ টি বাক্যের সংযোগ ঘটাতে ব্যবহৃত হয়। ওই যে আমরা একটা উদাহরণ আগেই দেখেছি। তো সেরকম আরো কিছু উদাহরণ আছে। স্টেশনে এসে দেখি যে ট্রেনটা চলে গেছে। এই যে স্টেশনে এসে দেখি এটা একটা বাক্য এবং ট্রেনটা চলে গেছে এটা আরেকটা বাক্য। তো এই ২ টা বাক্যকে সংযুক্ত করেছে যে। এই যেটা এখানে সর্বনাম। আবার সে যে কথাটা বলল তা আমি বিশ্বাস করিনি। এখানে সর্বনাম কয়টা আছে লক্ষ্য করো। সে একটা সর্বনাম, যে আরেকটা সর্বনাম এবং তা আরেকটি সর্বনাম। তো এই ৩ টি কিন্তু ৩ রকম সর্বনাম। সে হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম। আর যে হচ্ছে এখানে নির্দেশক বা সামীপ্যবাচক সর্বনাম। অর্থাৎ সে একটা নির্দিষ্ট কথার কথা উল্লেখ করছে এখানে। আর তা আমি বিশ্বাস করিনি। তাটা হচ্ছে সংযোগবাচক সর্বনাম। কারণ ওই আগের অংশের সাথে পরের অংশটাকে সে সংযোগ ঘটাচ্ছে। সাপেক্ষ সর্বনাম বলে আরেকটি সর্বনাম আছে যার মানে হচ্ছে একটির সাপেক্ষে অন্যটি অর্থাৎ এরা জোড়ায়, জোড়ায় বসে। উদাহরণ দেখলেই তোমরা বুঝতে পারবে এরকম অনেক উদাহরণ আমরা জানি। যেমন, তেমন, যা, তাই এগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম। পারস্পরিক বা ব্যতিহার সর্বনাম হচ্ছে দুপক্ষের সহযোগ বা পারস্পরিক নির্ভরতা বোঝায়। যেমন আমরা অনেক সময়ই কথায় বলি যে, "তোমরা নিজেরা, নিজেরা সমস্যাটি মিটিয়ে ফেলো।" অর্থাৎ এই যে ২ টা পক্ষের পারস্পরিক সম্পর্ক বা নির্ভরতা বুঝাচ্ছে যে নিজেরা, নিজেরা। দেখো আগে কিন্তু আমরা একটা আত্মবাচক সর্বনাম পড়েছি যেটার সাথে এটার কিঞ্চিত মিল আছে। তবে ওটা ছিল নিজেই অর্থাৎ কর্তা নিজেই করছে। আর পারস্পরিক সর্বনাম হচ্ছে কর্তা এখানে কখনো একজন না, অবশ্যই একের বেশি এবং তারা পারস্পরিক একটা নির্ভরতার সম্পর্কে আছে। তোমরা নিজেরা, নিজেরা সমস্যাটি মিটিয়ে ফেলো অথবা পরস্পর সহযোগিতা করলে ভালো ফল পাবে। এখানে এই যে পরস্পর, নিজেরা, নিজেরা এইগুলো হচ্ছে পারস্পরিক বা ব্যতিহার সর্বনাম। এরপর আছে সকলবাচক সর্বনাম। এটাও খুব সহজ যে ব্যক্তি, বস্তু বা ভাবের সমষ্টি বোঝায় অর্থাৎ সবাইকে বোঝাবে। যেমন সকলকেই নিমন্ত্রণ করা হয়েছে বা সবাই উপস্থিত হয়েছে। এই যে সকলেই, সকলকে, সবাই এগুলো হচ্ছে সকলবাচক সর্বনাম। আর সবশেষে আছে অন্যাদিবাচক সর্বনাম যারা নিজ ভিন্ন অন্য কোনো অনির্দিষ্ট ব্যক্তিকে বোঝায়। যেমন অন্য, অপর, পর এই শব্দগুলো আমরা তখনই ব্যবহার করি যখন আমরা নিজেরা বাদে অন্যদের বোঝাই। এগুলো একবচন বা বহুবচন দুরকমই হতে পারে। তবে যেটাই হোক কর্তা নিজে বা নিজেরা বাদে বাকিদেরকে বুঝাবে। যেমন অন্যের সমালোচনা করো না। এখানে অন্য আসলে কারা? তুমি নিজে ছাড়া বাকি সবাই কিন্তু অন্য এবং তাদের সমালোচনা করার কথা নিষেধ করা হয়েছে। লোকটি একেবারেই অপরের কথা ভাবে না। লোকটি তার নিজের কথাই শুধু ভাবে এবং নিজে ছাড়া বাকি সবাই হচ্ছে অপর। এই যে অন্য, অপর, পর এগুলোই হচ্ছে অন্যাদিবাচক সর্বনাম। নামটা একটু কঠিন, কখনো হয়তো আমরা শুনিনি। এই কারণে মনে রাখতে অসুবিধা হতে পারে। তবে বারবার দেখলে নিশ্চয়ই মনে থাকবে অন্যাদিবাচক সর্বনাম। সর্বনামের শ্রেণীবিভাগটা কিন্তু একটু কঠিন মনে হতে পারে। কারণ এইখানে যে শ্রেণীর নামগুলো, সেগুলো একটু unusual আমরা সাধারণত শুনি না এই ধরনের শব্দ। অন্যাদিবাচক, সামীপ্যবাচক এই কারণে একটু কঠিন মনে হতে পারে। তবে উদাহরণ বা সংজ্ঞার সাথে মিলিয়ে যখন পড়বে তখন আর এতটা কঠিন মনে হবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।